ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গত ২ সপ্তাহ ধরে একটা যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতিটা আগামীকালই শেষ হওয়ার কথা। আর ঠিক এই মুহূর্তে আমেরিকানরা ইসলামাবাদে গেছে একটা সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে। ইরানিরা সেখানে যাবে কি যাবে না তা আমরা এখনও নিশ্চিতভাবে জানি না। এটা হতেই পারে যে ইরানিরা ইসলামাবাদে যাবে এবং যুদ্ধ থামানোর জন্য একটা শান্তি চুক্তিতে পৌঁছাবে, কিন্তু দুর্ভাগ্যবশত এই যুদ্ধ এখনই থামছে না। অনেকে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প কোনো এক কারণে ইরানের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই এসব হচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। ইরানের এই যুদ্ধটা আসলে আমেরিকার তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার একটা বড় রণকৌশলের অংশ। বুঝতে পেরেছেন? আজ আমি আপনাদের বোঝাতে চাই কেন পরিস্থিতিটা এমন এবং এই যুদ্ধ সামনের দিকে কিভাবে এগোবে। তবে তার আগে গত ২ সপ্তাহের কিছু সাম্প্রতিক ঘটনার দিকে চোখ বোলানো যাক। গত ২ সপ্তাহের বড় একটা খবর হলো অনেকগুলো তেল শোধনাগারে আগুন লেগেছে, সেগুলো দাও দাও করে জ্বলছে। মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের ২০% জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার এই সংকটের মধ্যেও দেখা যাচ্ছে একের পর এক তেল শোধনাগার ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই ছবিটা রাশিয়ার। এটা ছিল রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগার। আপনারা দেখতেই পাচ্ছেন আগুনের ব্যাপ্তি কতটা বিশাল। কিন্তু এটা শুধু রাশিয়ার ঘটনা নয়, অনেক জায়গায় এমনটা ঘটছে। যেমন এই যে দেখুন মিয়ানমারের দৃশ্য, এখানে 10টি তেলের ট্যাঙ্কার পুড়ছে। তো এখন অনেক জায়গায় তেল শোধনাগার ধ্বংস হচ্ছে। কেন এমনটা হচ্ছে আমরা জানি না, কিন্তু সংখ্যাটা অনেক বেশি। গত ৪৫ দিনে প্রায় ৫০টিরও বেশি তেল শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আরেকটা ব্যাপার হল, যুদ্ধবিরতি চললেও আমেরিকানরা ইরানের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। শুধু তাই নয়, আমেরিকানরা চীন থেকে ফেরা একটি ইরানি জাহাজে তল্লাশি চালিয়ে সেটির দখল নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে। চলুন এবার এই ঘটনার কিছু ফুটেজ দেখা যাক। তো ঘটনাটা হয়েছিল কি, চীন থেকে একটা ইরানি জাহাজ ফিরছিল, আর আমেরিকানদের সন্দেহ ছিল যে ওই জাহাজে ব্যালিস্টিক মিসাইলের জন্য দরকারি জ্বালানি আর গুরুত্বপূর্ণ পার্টস আছে। আমেরিকানরা জাহাজটাতে ওঠার চেষ্টা করল, কিন্তু জাহাজ থামল না। তখন তারা জাহাজের ইঞ্জিনে গুলি চালালো এবং স্পেশাল ফোর্স পাঠিয়ে জাহাজটা কবজা করে নিল। ঠিক আছে, এখন এটাকে তো আসলে এক ধরনের জলদস্যুতা বা পাইরেসি বলা যায়। অথচ আমাদের সেক্রেটারি অফ ওয়ার মার্কো রুবিও এর আগে অভিযোগ করেছিলেন যে সমুদ্রপথে জাহাজগুলোকে অবাধে চলাচল করতে দিতে হবে। কিন্তু তিনি আবার বলছেন যে আমেরিকানরা যদি জাহাজ চুরি করে তবে সেটা নাকি পুরোপুরি ঠিক আছে। পরিষ্কার করে বললে, আন্তর্জাতিক জলসীমায় নিয়ম মেনে চলা বাণিজ্যিক জাহাজগুলোতে মিসাইল বা ড্রোন মারার হুমকি দেওয়া কোনো নিয়ন্ত্রণ নয়, এটা জলদস্যুতা, এটা সন্ত্রাসবাদ। বুঝতে পারছেন তো? মানে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আর ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল দিয়ে জাহাজে হামলার ভয় দেখায়, তবে সেটা ভুল, সেটা জলদস্যুতা। কিন্তু আমেরিকানরা যখন একই কাজ করে তখন threatening to shoot missiles and drones at ships, commercial ships that are lawfully transiting international waters, that is not control. That's piracy. That's terrorism. Certainly Venezuela. Okay, so you understand. তখন সেটা আবার ঠিক আছে। এর পাশাপাশি আরও একটা ব্যাপার খেয়াল করেন, এটা চলতেই থাকছে। গত রাতেই আমেরিকা আরও 2টো তেলের ট্যাঙ্কার আটক করেছে। তাদের ভাষায় এগুলো রাষ্ট্রহীন বা নিষেধাজ্ঞাপ্রাপ্ত। তেলের এই যে অবরোধ বা কোয়ারেন্টাইন, যেটা তারা নিয়ম বহির্ভূত বা পরিচয়হীন জাহাজের উপর চালাচ্ছে, সেটা চলতেই থাকবে। সেক্রেটারি রুবিও যেভাবে বললেন, এই দাপট তারা বজায় রাখবে। তো আজ আপনারা যা দেখলেন, ঠিক আছে, বিষয়টা কি পরিষ্কার হলো? মানে সারা দুনিয়ার জন্য জলদস্যু হওয়া বা জাহাজ আটক করা অন্যায়, কিন্তু আমেরিকার জন্য এটা একদম জায়েজ, কারণ দুনিয়ার সব নিয়মকানুন তো ওরাই ঠিক করে দেয়, তাই না? তো এই যুদ্ধটা আমেরিকার জন্য খুব একটা সুবিধাজনক হচ্ছে না। ইনি হলেন ফ্লোরিডার সিনেটর রিক স্কট। তিনি ব্যাখ্যা করেছেন যে যুদ্ধ ঠিকঠাক চলছে কিনা সেটা খুব একটা বড় কথা নয়। আসল কথা হলো আমরা চীনকে বিপদে ফেলতে পারছি বা তাদের ক্ষতি করতে পারছি, সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধ নিয়ে আপনার কি মনে হয়? এখন তো এক ধরনের যুদ্ধবিরতি চলছে। আপনার কি মনে হয় পরিস্থিতি কেমন যাচ্ছে? আমেরিকার কি এখন এটা গুটিয়ে চলে আসা উচিত, নাকি সেখানে তাদের আরও কিছু করার বাকি আছে? আমার আমি মনে করি যে ট্রাম্প পারমাণবিক অস্ত্রগুলো দূর করার যে চেষ্টা করছেন সেটা প্রশংসার যোগ্য। আমি ইরানের পারমাণবিক অস্ত্রের আঘাতে মরতে চাই না, ওরা আমাদের মেরে ফেলতে চায়। মানে বলতে চাচ্ছি, এই যে গুন্ডাদের তোষামত করা
জানি না আপনাদের জীবনে এটা কখনো কাজে দিয়েছে কিনা, কিন্তু আমার জীবনে এটা কখনোই কাজে আসেনি। ওরা আমাদের মারতে চায়, এবং ওরা এখন এতটাই কাছাকাছি পৌঁছে গেছে যে আমাদের মেরে ফেলার মতো অবস্থানে আছে, এবং আসলে ওরা আমেরিকানদের মেরেই আসছে। তাই আমার মনে হয় ট্রাম্প যা করেছেন তা একদম সঠিক। এখন তাকে ইরানকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে হবে যাতে তাদের আর কোনো পারমাণবিক অস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষমতা না থাকে। আমার মনে হয় আমাদের সেদিকেই যাওয়া উচিত। সঠিক পদ্ধতি কী হবে তা আমি জানি না, তবে আমার দৃষ্টিতে হরমুজ প্রণালী ব্লক করে দেওয়াটা ঠিক আছে। যদি চীনে আর কোনো তেল না যায় এবং এতে ওদের অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তবে সেটা আমার জন্য একটা দারুণ খুশির দিন হবে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? মার্কিনীরা হয়তো এই যুদ্ধে হেরে যেতে পারে, কিন্তু শেষ ফলাফল যদি এমন হয় যে চীন মধ্যপ্রাচ্য থেকে আর কোনো তেল পাচ্ছে না এবং তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তবে সেটা সার্থক। ঠিক আছে, এমনকি এখন এই শেষ পর্যায়ে এসেও যুদ্ধের প্রায় 50 দিন পার হয়ে গেছে, আমেরিকানরা এখনও ব্যাখ্যা করতে পারেনি যে আসলে কেন এই যুদ্ধ শুরু হলো। তো অস্ট্রেলিয়ার প্রচুর তেলের প্রয়োজন, তাই এই মুহূর্তে অস্ট্রেলিয়া বেশ বিপদে আছে। রোমানিয়ার বুখারেস্ট, ভারত, মিয়ানমার সব জায়গাতেই আঘাত হানা হয়েছে। সারা বিশ্ব জুড়েই এই অগ্নিকাণ্ডগুলো ঘটছে, যা বিশ্বের তেলের মজুদ ধ্বংস করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে আর কেই বা এটা করছে? আমরা জানি না, আর সত্যি বলতে হয়তো কোনোদিন জানবও না। তবে উত্তরটা বের করার জন্য আপনাকে সবসময় নিজেকে একটা প্রশ্ন করতে হবে, এতে কার লাভ হচ্ছে, তাই না? আর এক্ষেত্রে আপনাকে সবসময় 3টে জিনিস দেখতে হবে: মাধ্যম, উদ্দেশ্য এবং সুযোগ। এই বিষয়গুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই অগ্নিকাণ্ডগুলোর বেশিরভাগই পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে, যাতে বিশ্বের তেলের সরবরাহ কমিয়ে দেওয়া যায়। আর যারা এই কাজটা করার ক্ষমতা রাখে এবং যারা এর থেকে লাভবান হতে পারে, তারা হলো রাশিয়ান অথবা আমেরিকানরা। এই দুইয়ের মধ্যে যে কোনো এক পক্ষ, সম্ভবত 2 পক্ষই জড়িত, কিন্তু আমরা এখনও নিশ্চিতভাবে জানি না। ঠিক আছে, তো এই যুদ্ধটা, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলতে শুরু করেছে। সালফারের দাম 57% বেড়ে গেছে। সার এবং মাইক্রোচিপ উভয় জিনিস তৈরির জন্যই সালফার খুব গুরুত্বপূর্ণ। জেট ফুয়েলের দাম বেড়েছে 52%। তাই পরের বার যখন আপনি আমেরিকা যাবেন, বিমানের টিকিটের দাম অনেক বেশি পড়বে। ইউরিয়া, সার, ডিজেল, গ্যাসোলিন এসবের দামও বেড়েছে। তাই মূলত খাবার এবং জ্বালানি এই দুটোরই দাম আকাশচুম্বী হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প একটা বিবৃতি দিয়েছেন যে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ টোস্কা আমেরিকানরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ট্রাম্প ইরানকে ক্রমাগত হুমকি দিচ্ছেন এবং বলছেন যে আপনারা যদি হুরমুজ প্রণালী বন্ধ করে রাখা চালিয়ে যান, তবে আমরা মূলত বোমার মাধ্যমে কথা বলবো, অর্থাৎ আর কোনো ভালো মানুষই নয়। আর সত্যি বলতে তিনি যেটা বোঝাতে চাইছেন তা হলো, আমাদের আসলে কিছু যায় আসে না, কারণ মধ্যপ্রাচ্যের ওই তেলের আমাদের কোনো প্রয়োজন নেই। উল্টো আমরা আমাদের নিজেদের তেল সারা বিশ্বে বিক্রি করতে পারি। আমেরিকার এতে কোনো লোকসান নেই। আসলে অনেক জাহাজ এখন আমেরিকার টেক্সাস, লুইজিয়ানা এবং আলাস্কার দিকে যাচ্ছে তেল বোঝাই করার জন্য। আর আইআরজিসি, যারা সবসময় নিজেদের খুব শক্তিশালী বা টাফ গাই হিসেবে জাহির করতে চেয়েছিল, তাদের জন্য এটাই পাওনা ছিল। তো শেষ পর্যন্ত এই যুদ্ধ থেকে আমরাই লাভবান হচ্ছি, তাই আমাদের চিন্তার কিছু নেই। ঠিক আছে, আরেকটা বিষয় যা আমি চাই আপনারা খেয়াল করুন, তা হলো আমেরিকা কিভাবে একটা ওয়ার ইকোনমি বা যুদ্ধের অর্থনীতির দিকে এগোচ্ছে। পেন্টাগন ইতিমধ্যে জেনারেল মোটরস এবং ফোর্ডের মতো কোম্পানিগুলোর সাথে গোলাবারুদ, ড্রোন এবং সামরিক সরঞ্জাম তৈরির বিষয়ে আলোচনা শুরু করেছে। শেষবার এমনটা দেখা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আমেরিকা টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিয়েছিল। তখন তাদের যে কারখানাগুলোতে গাড়ি তৈরি হতো, সেখানে ট্যাঙ্ক বানানো শুরু হয়েছিল। শুধু তাই নয়, ট্রাম্প আজ ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট কার্যকর করার ঘোষণাও দিয়েছেন। এর মানে হল, সরকার এখন অস্ত্র তৈরির জন্য বেসরকারি কোম্পানিগুলোকে ভর্তুকি দিতে পারবে। অর্থাৎ জেনারেল মোটরস বা ফোর্ডের মতো কোম্পানিগুলো এই যুদ্ধ থেকে প্রচুর টাকা আয় করতে পারবে। এই বিষয়টা মাথায় রাখা জরুরি। আগামী ডিসেম্বর থেকে 18 থেকে 26 বছর বয়সী আমেরিকানদের নাম ড্রাফট বা বাধ্যতামূলক সামরিক সেবার জন্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। খুব সম্ভবত আমেরিকা শীঘ্রই জাতীয়ভাবে বাধ্যতামূলক সেনা নিয়োগ বা ন্যাশনাল ড্রাফট চালু করবে এবং তরুণদের মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতে পাঠাবে। বর্তমানে পেন্টাগনের বাজেট হল $1 ট্রিলিয়ন। আগামী বছর এটা বেড়ে হবে $1.5 ট্রিলিয়ন, অর্থাৎ 1 লাফে 50% বৃদ্ধি। এরপর হয়তো এটা $2 ট্রিলিয়ন গিয়ে ঠেকবে। এমনকি প্রাক্তন সৈনিকদেরও এখন দীর্ঘ সময় সেবা দেওয়ার জন্য ডাকা হচ্ছে। সহজ কথায়, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের অর্থনীতির দিকে যাচ্ছে এবং তারা যাকে টোটাল ওয়ার বলে তার প্রস্তুতি নিচ্ছে। আরেকটা ব্যাপার যা আপনাদের নজরে আসা উচিত,
তা হল ইরানের সাথে ট্রাম্পের এই যুদ্ধের বিরুদ্ধে কোনো জোরালো প্রতিবাদ নেই, আসলে কোনো প্রতিবাদই নেই। আপনারা হয়তো ভাবছেন ডেমোক্র্যাটরা তো ট্রাম্পের বিরোধী পক্ষ, তারা হয়তো এই সুযোগে যুদ্ধবিরোধী বার্তা দেবে বা আমেরিকাকে মধ্যপ্রাচ্যের আরেকটি অন্তহীন যুদ্ধে জড়ানো থেকে থামাবে। কিন্তু উল্টো তারা কিছুই না করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সম্প্রতি কংগ্রেসে একটা ভোট হয়েছিল যে ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করা হবে কিনা। সেখানে দেখা গেল 4 জন রিপাবলিকান ভোট দেননি এবং 1 জন রিপাবলিকান ট্রাম্পকে সীমিত করার পক্ষে ভোট দিয়েছেন। ফলাফল হওয়ার কথা ছিল 214-213, অর্থাৎ যুদ্ধের ক্ষমতা কমানোর পক্ষে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন ডেমোক্র্যাট সদস্য তার সিদ্ধান্ত বদলে না ভোট দিয়ে দিলেন, ফলে ফলাফল উল্টে গেল। বুঝতে পারছেন বন্ধুরা, এই সবটাই একটা রাজনৈতিক নাটক, পুরোটাই থিয়েটার। মানে রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের মধ্যে আগেই ঠিক করা ছিল যে এই প্রস্তাবটা পাশ হতে দেওয়া হবে না। যদি 10 জন রিপাবলিকান হ্যাঁ ভোট দিত, তবে 10 জন ডেমোক্র্যাট না ভোট দিত, যাতে শেষ পর্যন্ত ভারসাম্য বজায় থাকে। ডেমোক্র্যাটরা এই যুদ্ধের বিরোধিতা করছে না, বরং তারা এটাকে সমর্থন দেওয়ার জন্য সবটুকু করছে। এখন প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? আমেরিকা কেন যুদ্ধের অর্থনীতির দিকে ঝুঁকছে? ডেমোক্র্যাটরাই বা কেন এই যুদ্ধে এত আগ্রহী? এর উত্তর লুকিয়ে আছে সাম্রাজ্য টিকিয়ে রাখার চিন্তাধারায়। 2026 সালের জানুয়ারিতে ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি নামে একটি পরিকল্পনা প্রকাশিত হয়েছে। আগামী 5 থেকে 10 বছর পেন্টাগন কিভাবে যুদ্ধ চালাবে, এটি তারই একটি ব্লুপ্রিন্ট বা নীল নকশা। ইরান যুদ্ধের পেছনের আসল কৌশল এটাই। তো চলুন আমরা এই কৌশলের কিছু অংশ একসাথে পড়ি এবং বিশ্লেষণ করি যে আমেরিকা ভবিষ্যতে বিশ্ব নিয়ে কী ভাবছে। আইভরি, তুমি কি আমাকে এটা পড়তে সাহায্য করবে? ধন্যবাদ। দীর্ঘদিন ধরে মার্কিন সরকার আমেরিকানদের এবং তাদের প্রকৃত স্বার্থকে অগ্রাধিকার দিতে অবহেলা করেছে, এমনকি অস্বীকারও করেছে। পূর্ববর্তী প্রশাসনগুলো আমাদের সামরিক সুবিধা এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদ নষ্ট করেছে অবাস্তব নেশন বিল্ডিং বা জাতি গঠনের প্রকল্পে। তারা রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার বা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার মতো আকাশকুসুম কল্পনা টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামর্থ্য অপচয় করেছে। অতীতের এই নেতারা আমাদের যোদ্ধাদের যোদ্ধাসুলভ মানসিকতা এবং আমাদের সামরিক বাহিনীর প্রধান ও অপরিবর্তনীয় ভূমিকা, যুদ্ধ করা, জয়লাভ করা এবং যুদ্ধের হুমকি ঠেকিয়ে রাখা, এই বিষয়গুলোকে অবজ্ঞা করেছে। ফলস্বরূপ প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, তখন দেশ এমন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিক আছে, কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, বাস্তব স্বার্থ। এর মানে হল আমাদের এখন সম্পদ এবং আমেরিকার বস্তুগত সুবিধাগুলো নিয়ে ভাবতে হবে। আমরা আর শুধু আদর্শ বা নীতিনৈতিকতা নিয়ে বসে থাকতে পারি না। দ্বিতীয়ত, এই যে নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বা যারা বিশ্বায়নে বিশ্বাসী, তাদের ধারণা। আগে আমেরিকা জাতিসংঘ, ইউরোপ বা জাপানের হয়ে যুদ্ধ করত, কিন্তু এখন আমাদের যুদ্ধ করতে হবে শুধু আমেরিকার স্বার্থে। আর শেষ বিষয়টি হল আমাদের যোদ্ধাসুলভ মানসিকতাকে খাটো করা। এর মানে হল আগে আমেরিকা অনেক বেশি নিয়মকানুনের বেড়াজালে আটকে ছিল, যেটাকে বলা হয় রুলস অফ এঙ্গেজমেন্ট। সহজ কথায়, যুদ্ধাপরাধ এড়ানোর জন্য অনেক বিধিনিষেধ। আপনি চাইলেই বেসামরিক মানুষকে মারতে পারতেন না, যুদ্ধের জন্য জাতিসংঘের অনুমতির প্রয়োজন হতো। কিন্তু এখনকার কথা হল এসব নিয়মকানুন গোল্লায় যাক, আমাদের যুদ্ধ করতে হবে কেবল জেতার জন্য। তার মানে জেতার জন্য যত মানুষকে মারা দরকার আমরা মারব এবং যা যা করা প্রয়োজন আমরা তাই করব। প্রথম অনুচ্ছেদে মূলত এটাই বলা হচ্ছে। এটি আমেরিকার ক্ষমতার এক নতুন রূপকল্প। আগে যেখানে ছিল আদর্শ, এখন সেখানে স্বার্থ। আগে যেখানে ছিল বিশ্বায়ন, এখন সেখানে আমেরিকা ফার্স্ট। আগে যেখানে ছিল নিয়মের বেড়াজাল, এখন সেখানে শুধুই যোদ্ধার তেজ। আইভরি, দয়া করে পড়া চালিয়ে যাও। প্রেসিডেন্ট ট্রাম্প এতে আমূল পরিবর্তন এনেছেন। তিনি অত্যন্ত সাহসের সাথে আমেরিকানদের স্বার্থকে সবার আগে রেখেছেন, যাতে আমেরিকাকে আবারও মহান করে তোলা যায়। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী। আমাদের প্রতিরক্ষা বিভাগ এখন আর অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো, অন্তহীন যুদ্ধ বা সরকার পরিবর্তনের মতো কাজে সময় নষ্ট করবে না। এর বদলে আমরা আমাদের জনগণের বাস্তব স্বার্থকে প্রাধান্য দেব। আমরা শক্তির মাধ্যমে শান্তি নীতিতে বিশ্বাস করি। শান্তির লক্ষ্যেই আমরা হব তলোয়ার আর ঢাল, যাতে কেউ আমাদের সাথে যুদ্ধ করার সাহস না পায়।
তবে যদি প্রয়োজন পড়ে আমরা দেশের হয়ে লড়তে এবং জিততে পুরোপুরি প্রস্তুত। ঠিক আছে, এখানেই থামো। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি হল, আমরা শক্তির মাধ্যমে প্রকৃত শান্তিনীতিকে সমর্থন দেব। এর মানে হলো আমরা এতটাই শক্তিশালী, অপরাজেয় আর নির্ভীক হব যে অন্যরা আমাদের দেখে ভয় পাবে, তারা আমাদের সাথে লড়তে ভয় পাবে এবং এভাবেই শান্তি বজায় থাকবে। এটাই হলো আধিপত্যের মূল কথা, শক্তির মাধ্যমে শান্তি। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা অজেয়। মানুষ যখন আমাদের ভয় পাবে তখনই তারা আমাদের মান্য করবে, আর তারা যখন আমাদের মান্য করবে তখনই শান্তি আসবে। এর মানে কিন্তু এই নয় যে আমরা একা হয়ে যাব, বরং এর মানে হলো আমাদের দেশ যেসব হুমকির সম্মুখীন সেগুলোকে খুব সুনির্দিষ্ট এবং কৌশলগতভাবে মোকাবিলা করা। এই দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে এক বাস্তববাদী চিন্তাধারা থেকে, যা আবেগের বদলে বাস্তব চোখে পৃথিবীকে দেখে। আমাদের জাতীয় নিরাপত্তা কৌশলে যেমনটা বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই বাস্তব বুদ্ধি সম্পন্ন পথেই এগোচ্ছেন। তো বিষয়টি হলো এটা নিজেকে গুটিয়ে নেওয়া নয়, বরং কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে হয় তার কৌশল। আগে আমেরিকা বিদেশের মাটিতে অনেক বেশি যুদ্ধে জড়িয়ে পড়েছিল, যার ফলে তাদের শক্তি ছড়িয়ে ছিটিয়ে দুর্বল হয়ে গিয়েছিল। এখন আমেরিকা শুধু তার মূল কৌশলগত স্বার্থ রক্ষায় মন দেবে, আর এর মানে হলো ভাগ করো এবং শাসন করো। এটা আমি পরে আরও বুঝিয়ে বলছি। তো এগুলোই হলো আমেরিকার 4টে মূল কৌশলগত স্বার্থ। আইভরি, তুমি কি পড়বে? আমরা আমাদের স্বদেশ রক্ষা করব এবং পশ্চিম গোলার্ধে আমাদের স্বার্থ সুরক্ষিত রাখব। আমরা সরাসরি সংঘাত নয়, বরং শক্তির মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকিয়ে রাখব। আমরা বিশ্বজুড়ে আমাদের মিত্রদের সাথে খরচের দায়ভার ভাগ করে নেব এবং প্রেসিডেন্টের সেই শতাব্দী সেরা শিল্প পুনর্জাগরণের অংশ হিসেবে আমরা আমেরিকার প্রতিরক্ষা শিল্পকে আবারও শক্তিশালী করে গড়ে তুলব। চমৎকার। তো এটাই হলো আসল বিষয়। ঠিক আছে, সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনাটা এমনই, এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমেরিকানরা ইতিমধ্যে এটা করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো প্রথম কাজ হলো আমেরিকার প্রতিরক্ষা শিল্প খাতকে নতুন করে গড়ে তোলা। এর সহজ অর্থ হল কারখানা এবং সম্পদের যোগান বাড়ানো। লক্ষ্য একটাই, আমেরিকাকে গণতন্ত্রের অস্ত্রাগার হিসেবে গড়ে তোলা। তাদের নিজেদের কারখানাই যেন এমন সব অস্ত্র তৈরি করতে পারে যা আমেরিকার স্বার্থ এবং তাদের মিত্রদের রক্ষা করার জন্য প্রয়োজন। এরপর আমরা সারা বিশ্বের মিত্র এবং পার্টনারদের সাথে দায়িত্ব ভাগ করে নেওয়ার পরিমাণ বাড়িয়ে দেব। এর মানে আসলে কি? এর মানে হলো এখন থেকে আমরা আর স্রেফ বন্ধু নই, এখন থেকে আমরাই বস, আর আপনাদের আমাদের কথা মতোই চলতে হবে। আমরা এখন থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপ এবং ন্যাটোকে আদেশ দেব যে আমাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাদের কি করতে হবে, আর তারা সেটা মানতে বাধ্য। সোজা কথায় একটা ভ্যাসেলস বা অনুগত রাজ্যের সিস্টেম তৈরি করা, এটাই হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হলো আমরা ইন্দো প্যাসিফিক অঞ্চলে সরাসরি সংঘাত নয়, বরং শক্তির মাধ্যমে চীনকে দমিয়ে রাখব। আমরা চীনকে ধ্বংস করতে চাই না, তাদের ক্ষতিও করতে চাই না, কিন্তু আমরা চাই চীন যেন আমাদের অনুগত হয়ে থাকে। আর সেটা করার উপায় হলো চীনকে চারপাশ থেকে ঘিরে ফেলা, অর্থনৈতিকভাবে তাদের শ্বাসরোধ করা এবং জাপানকে শক্তিশালী করে তোলা। ভবিষ্যতে চীন এবং জাপান একে অপরের শক্তির ভারসাম্য বজায় রাখবে, আর সেই সুযোগে আমরা তাদের ওপর রাজত্ব করব। আমেরিকা তখন চীন এবং জাপান উভয় দেশের কাছেই সম্পদ, অস্ত্র এবং অর্থ সাহায্য বিক্রি করবে, যখন তারা পূর্ব এশিয়ায় একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকবে। এভাবেই আমরা চীনকে নিয়ন্ত্রণ করব। আর এর পরের আইডিয়াটা হলো আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করব এবং পশ্চিম গোলার্ধে আমাদের স্বার্থ সুরক্ষিত রাখব। এর মূল কথা হলো পশ্চিম গোলার্ধটা পুরোপুরি আমেরিকার সম্পত্তি, এখানে আমরা যা খুশি তাই করব। চীন বা রাশিয়া কেউ যদি এই অঞ্চলে আসতে চায় তবে আমাদের অনুমতি নিতে হবে, এমনকি আমাদের ট্যাক্সও দিতে হতে পারে। এই যে মাতৃভূমি রক্ষার কথা বলছি, এটা আসলে একটা পুলিশি রাষ্ট্র তৈরির ইঙ্গিত। আগে আমেরিকা অনেক বেশি স্বাধীন ছিল, আর সেই কারণেই আমেরিকা দুর্বল হয়ে পড়েছিল। ভিয়েতনাম যুদ্ধের উদাহরণটাই ধরুন, যুদ্ধটা কিন্তু ভিয়েতনামের মাটিতে হারেনি, যুদ্ধটা হেরেছিল খোদ আমেরিকায়, কারণ তখন রাস্তায় রাস্তায় হাজার হাজার যুবক প্রতিবাদ করছিল, বিদ্রোহ করছিল। আমরা যদি যুদ্ধে জিততে চাই, আমাদের শক্তি প্রদর্শন করতে চাই এবং বিশ্বে শান্তি বজায় রাখতে চাই, তবে আগে আমাদের নিজেদের ঘর সামলাতে হবে। তার মানে হলো আমেরিকানরা যেন আইন মেনে চলে এবং তাদের যা বলা হয় ঠিক তাই করে। ঠিক আছে, সামনে এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত ব্যাখ্যা করব। তো এখন চীনের প্রসঙ্গে আসা। সংঘাতের মাধ্যমে নয়,
বরং শক্তির মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে প্রতিরোধ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সাথে একটি স্থিতিশীল শান্তি, ন্যায্য বাণিজ্য এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চান। তিনি দেখিয়েছেন যে এই লক্ষ্যগুলো অর্জনে তিনি সরাসরি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনা করতেও ইচ্ছুক। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এটাও স্পষ্ট করে দিয়েছেন যে আলোচনার ক্ষেত্রে শক্তির অবস্থানে থাকা কতটা জরুরি, এবং সেই অনুযায়ী তিনি প্রতিরক্ষা বিভাগকে দায়িত্ব দিয়েছেন। প্রেসিডেন্টের এই দৃষ্টিভঙ্গির সাথে মিল রেখে প্রতিরক্ষা বিভাগ চীনা সেনাবাহিনীর সাথে সামরিক পর্যায়ে যোগাযোগের পরিধি আরও বাড়ানোর চেষ্টা করবে। এর মূল লক্ষ্য হবে বেইজিংয়ের সাথে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখা এবং বড় কোনো সংঘাত বা উত্তেজনা কমিয়ে আনা। তবে চীনের এই নজিরবিহীন সামরিক শক্তি বৃদ্ধির গতি, পরিধি এবং গুণমান সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন ও বাস্তববাদী থাকব। আমাদের লক্ষ্য চীনকে পদানত করা, শ্বাসরোধ করা বা তাদের অপমান করা নয়, বরং আমাদের লক্ষ্য খুব সাধারণ: চীনসহ অন্য কেউ যেন আমাদের বা আমাদের মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে। সহজ কথায়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় সামরিক পরিবেশ তৈরি করা, যাতে আমরা সবাই একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে পারি। সেই উদ্দেশ্যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির নির্দেশনা অনুযায়ী আমরা ফার্স্ট আইল্যান্ড চেইন বরাবর একটি শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল গড়ে তুলব। আমরা আমাদের আঞ্চলিক মিত্র ও অংশীদারদের সম্মিলিত প্রতিরক্ষায় আরও বেশি ভূমিকা রাখতে উৎসাহিত ও সক্ষম করে তুলব। এর মাধ্যমে আমরা প্রতিরোধ ব্যবস্থা এমনভাবে শক্তিশালী করব যাতে সব দেশ বুঝতে পারে যে শান্তি ও সংযমের মধ্যেই তাদের স্বার্থ নিহিত। ঠিক আছে, তো আবারও বলছি, এটা অত্যন্ত পরিষ্কার একটা পরিকল্পনা। এর মূল কথা হলো, আমরা চীনের সাথে আলোচনা করব, বন্ধুত্বের চেষ্টা করব, কিন্তু সেটা করতে হবে শক্তির অবস্থান থেকে। আর শক্তির অবস্থান বলতে আসলে কি বোঝায়? প্রথমত, এর মানে হলো চীনকে অবরুদ্ধ করা। সেটা কিভাবে করা সম্ভব? ওই ফার্স্ট আইল্যান্ড চেইনের মাধ্যমে। এই শৃঙ্খলে আছে জাপান, তাইওয়ান আর ফিলিপাইন। আপনি যদি চীনকে অবরুদ্ধ করতে পারেন, তার মানে চীন আর মালাক্কা প্রণালীতে প্রবেশ করতে পারবে না। অথচ চীনের জ্বালানি চাহিদার ৮০% মেটানো হয় এই পথ দিয়ে। সুতরাং আপনি যদি চীনকে এভাবে আটকে দিতে পারেন, তবে তারা আপনার কথা শুনতে বাধ্য হবে। এটাই হলো শক্তির অবস্থান থেকে আলোচনা। দ্বিতীয় বিষয়টি হলো, আমরা এই অঞ্চলের প্রধান মিত্রদের, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়াকে শক্তিশালী করে তুলব। এরা পূর্ব এশিয়ায় চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে এবং একটি শক্তির ভারসাম্য তৈরি করবে। আর একবারই ভারসাম্য তৈরি হয়ে গেলে তারা সবাই যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে বাধ্য হবে, কারণ আমাদের কাছে জ্বালানি আছে, খাদ্য আছে, অস্ত্র আছে এবং অর্থায়নও আছে। সুতরাং লেখাটি পড়লেই বোঝা যায় যুক্তরাষ্ট্র আসলে কি করতে চায়, এবং তারা ইতিমধ্যেই সেটা করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এটাই হলো সারসংক্ষেপ। আইভরি, তুমি কি এখন পরবর্তী অংশটুকু পড়বে? মাত্র ১ বছর আগেও আমাদের দেশ এক বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। সেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এখন আমাদের এক নতুন স্বর্ণযুগের দিকে নিয়ে যাচ্ছেন। এমন এক যুগ যেখানে সাধারণ বুদ্ধি এবং বাস্তবসম্মত উপায়ে আমেরিকানদের স্বার্থ সবার উপরে রাখা হবে। বিদেশের মাটিতে অহেতুক আর অবাস্তব সব অভিযানে আমরা আর আমেরিকানদের ইচ্ছা, সম্পদ বা মূল্যবান প্রাণ বিসর্জন দেব না। তবে এর অর্থ এই নয় যে আমরা গুটিয়ে থাকব, বরং আমরা এক ধরনের নমনীয় বাস্তববাদের মাধ্যমে কোনো দ্বিধা ছাড়াই আমেরিকানদের বাস্তব স্বার্থগুলোকে অগ্রাধিকার দেব। আমরা আমাদের সামরিক বাহিনীর মধ্যে সেই যোদ্ধা সত্তা ফিরিয়ে আনব। আমেরিকান সামরিক শক্তির মূল লক্ষ্য হবে একটি: দেশের হয়ে যে কোনো যুদ্ধে অকুতভয় বিজয় ছিনিয়ে আনা। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি জোরালোভাবে বলেছেন, আমাদের উদ্দেশ্য কোনো আগ্রাসন বা অন্তহীন যুদ্ধ নয়। আমাদের লক্ষ্য হল শান্তি। শান্তিই পরম পাওয়া, কিন্তু এমন কোনো শান্তি নয় যা আমাদের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা আর সমৃদ্ধিকে বিসর্জন দিয়ে আসে। বরং আমরা এমন এক শান্তির স্বপ্ন দেখি যা আমেরিকানদের প্রাপ্য, একটি মহান এবং গর্বিত শান্তি। সৌভাগ্যবশত এই শান্তি আমাদের প্রতিপক্ষদের স্বার্থের সাথেও সাংঘর্ষিক হবে না, যদি তারা তাদের দাবিগুলো যৌক্তিক সীমার মধ্যে রাখে। আমরা কাউকে অপমানিত করতে চাই না বা পদানত করতে চাই না। আমরা শুধু চাই তারা যেন আমাদের এবং আমাদের মিত্র দেশগুলোর ন্যায্য স্বার্থকে সম্মান করে। আমরা সবাই যদি এই বাস্তবতাকে মেনে নিই, তবে আমাদের মধ্যে শক্তির এক টেকসই ভারসাম্য বজায় থাকবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের এই উদার প্রস্তাবকে যদি প্রত্যাখ্যান করা হয়, তবে আমরা যুদ্ধবিভাগ উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকব।
আমরা জানি কেবল শান্তির আকাঙ্ক্ষা করলেই শান্তি আসে না, তাকে অর্জন করতে হয়। তাই আমাদের প্রতিপক্ষরা যদি নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে আমাদের শান্তির প্রস্তাব ফিরিয়ে দেয় এবং সংঘাত বেছে নেয়, তবে আমেরিকার সশস্ত্র বাহিনী লড়াই করতে এবং জয়ী হতে পুরোপুরি প্রস্তুত থাকবে। এটি নিশ্চিত করতে আমাদের কৌশল হবে অত্যন্ত স্বচ্ছ। আমেরিকানদের স্বার্থের জন্য সবচেয়ে বড় এবং ভয়াবহ হুমকিগুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে মোকাবিলা করব। আমাদের বন্ধুরাষ্ট্রগুলোর সাথে সম্পর্ককে আমরা আরও আধুনিক ও শক্তিশালী করে তুলব। মনে রাখবেন, আমরা সবসময় আমাদের হাতে সবচেয়ে ধারালো এবং শক্তিশালী তলোয়ার ধরে রাখব, কিন্তু একই সাথে অন্য হাতে শান্তির জলপাই শাখা নিয়ে এগিয়ে যেতেও আমরা দ্বিধা করব না। ঠিক আছে, তো এই বিষয়টা খুবই পরিষ্কার, তাই না? উনি যা বলছেন তা হলো, আমাদের কথা মেনে চলো তো শান্তি থাকবে, আর অমান্য করলেই যুদ্ধ। মূল কথা হলো, আমেরিকানদের স্বার্থের জন্য যেসব হুমকি সবচেয়ে বড় এবং গুরুতর, সেগুলোকে আগে মোকাবেলা করা হবে। এর মানেটা আসলে কি, সেটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। সহজ কথায়, আমেরিকা এখন থেকে একটা নতুন রণকৌশল অবলম্বন করবে। যদি এই যুদ্ধবিরতি কাজে না আসে এবং যুদ্ধ চলতেই থাকে, তবে দ্বিতীয় ধাপে লড়াই আরও ভয়াবহ রূপ নেবে। আমেরিকা তখন বেসামরিক অবকাঠামোগুলোকে টার্গেট করবে, যেমন ব্রিজ, বিশ্ববিদ্যালয়, জলাধার, পাওয়ার প্ল্যান্ট, এমনকি পানি শোধনাগারও। মূলত একটা রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য ইরানের যা যা সক্ষমতা আছে সব ধ্বংস করে দেওয়া হবে। এর জবাবে ইরানও অনেক জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিতে পারে। তারা বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, কিন্তু চাইলে তারা লোহিত সাগরও বন্ধ করে দিতে পারে। এছাড়া তারা প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনগুলোও টার্গেট করতে পারে। এতে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/3 বন্ধ হয়ে যাবে, যা নিশ্চিতভাবে এক বিশাল অর্থনৈতিক মন্দার সৃষ্টি করবে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এসবের তোয়াক্কাই করে না। আপনি যদি তাদের এই জাতীয় নিরাপত্তা কৌশলগুলো পড়েন, দেখবেন তারা এগুলো আগেই হিসেবে ধরে রেখেছে এবং তারা এটা নিয়ে একদমই চিন্তিত নয়। তাদের মূল আইডিয়া হলো কৌশলগত স্বার্থকে প্রাধান্য দেওয়া। এর অর্থ হল, আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী রয়েছে, যার ধারে কাছেও কেউ নেই। তাই তাদের যা করতে হবে তা হল বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ বা চোক পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করা, আর তখনই সারা বিশ্ব আমেরিকার ইচ্ছার কাছে মাথা নত করতে বাধ্য হবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি বাণিজ্য করতে চান, তবে আপনাকে আমেরিকার উদারতার ওপর নির্ভর করতে হবে। তারা ইতিমধ্যেই এই এলাকাগুলো বন্ধ করে দেওয়া শুরু করেছে। তবে আমেরিকা শুধু এখানেই থেমে নেই, তারা অন্যান্য এলাকাও কবজায় নেওয়ার পদক্ষেপ নিচ্ছে। যেমন আমেরিকা এখন পানামা খালের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করছে, মূলত পশ্চিম গোলার্ধ মনরো ডক্ট্রিন নামক একটি নীতির অধীনে। এই নীতি অনুযায়ী পশ্চিম গোলার্ধে আমেরিকা যা খুশি তাই করতে পারে। আপনি যদি এখানে এসে ব্যবসা করতে চান, তবে আপনাকে আমাদের মাধ্যমেই আসতে হবে। চীন তাদের অনেক সম্পদের জন্য এই পশ্চিম গোলার্ধের ওপর নির্ভর করে, বিশেষ করে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ওপর। এই যে এখানে দেখছেন লিথিয়াম ট্রায়াঙ্গল, ভেনেজুয়েলা আর ব্রাজিল, যারা চীনকে প্রচুর পরিমাণে সয়াবিন সহ কৃষিপণ্য সরবরাহ করে। ট্রাম্প যেটা বলছেন তা হল, ভবিষ্যতে যদি চীন এখানে বাণিজ্য করতে চায়, তবে তাদের আমেরিকার মাধ্যমেই আসতে হবে। অর্থাৎ তিনি মূলত পশ্চিম গোলার্ধ থেকে চীনকে একঘরে করে দিচ্ছেন। এবার এখানে দেখুন, এর নাম হল মালাক্কা প্রণালী। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট, বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন, মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ কোরিয়া, চীন বা জাপানে যেতে হলে এই মালাক্কা প্রণালী পার হতেই হয়। আসলে প্রায় সব পণ্যই এই পথ দিয়ে যায়। আর এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার সাথে একটি চুক্তি সই করেছে। তাই ভবিষ্যতে আমরা দেখতে পাব যে আমেরিকা এবং ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী একে অপরের সাথে আরও নিবিড়ভাবে সহযোগিতা শুরু করবে। আর এটার কারণ হল, আমেরিকা এখন ফার্স্ট আইল্যান্ড চেইন তৈরির দিকে এগোচ্ছে। মূলত চীনকে চাপে রাখতে বা একঘরে করে ফেলতেই তারা এই অঞ্চলটাকে সামরিকায়ন হচ্ছে। আমরা আরও দেখছি যে জাপান এখন খুব দ্রুত নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। তারা অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশের সাথে নানা রকম চুক্তি করছে আর প্রচুর অস্ত্র তৈরি করছে। আমেরিকা এসব কিছুতেই উৎসাহ দিচ্ছে, যাতে চীনকে রুখে দেওয়া যায়। একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, আমেরিকা কিন্তু চীনকে ধ্বংস করতে চায় না, কিংবা তাদের অপমানও করতে চায় না। তারা চায় চীনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে, কারণ চীনের অর্থনীতি এখনও অনেক শক্তিশালী, আর আমেরিকা চায় চীনারা যেন আরও বেশি করে মার্কিন ডলার ব্যবহার করে। তাই শেষ পর্যন্ত এমনটা হওয়া খুবই সম্ভব যে চীনের সামনে আমেরিকা থেকে পণ্য কেনা ছাড়া আর কোনো উপায় থাকবে না, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে।
পুরো পশ্চিম গোলার্ধ এখন আমেরিকার কবজায়, আর আপনি যদি সেখানে ব্যবসা করতে চান তবে আপনাকে আমেরিকার সাথেই বাণিজ্য চুক্তি করতে হবে। আমেরিকা আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। তারা গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। গ্রিনল্যান্ড দখলে থাকলে চীন আর রাশিয়া আর্কটিক অঞ্চল দিয়ে পশ্চিম গোলার্ধে ঢুকতে পারবে না। এর মাধ্যমে আমেরিকা পুরো আর্কটিকের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, যেখানে প্রচুর খনিজ সম্পদ আর তেল লুকিয়ে আছে। জিব্রাল্টার প্রণালীও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত পয়েন্ট, আর সেখানে নিজেদের প্রভাব বাড়াতে আমেরিকা মরক্কোর সাথে চুক্তি করেছে। তো বুঝতেই পারছেন, আমেরিকা যখন কৌশলগত স্বার্থের কথা বলে তখন তাদের আসল উদ্দেশ্য থাকে পৃথিবীর প্রধান প্রধান চোক পয়েন্ট বা যাতায়াতের সংকুচিত পথগুলো নিজেদের অধীনে রাখা, যাতে তারা পুরো বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারে। পুরো মহাসাগর নিয়ন্ত্রণ করা তো আর সম্ভব নয়, কারণ সেটা অনেক বিশাল, কিন্তু যদি তারা মধ্যপ্রাচ্য কিংবা মালাক্কা প্রণালীর মতো জায়গাগুলো কবজায় রাখতে পারে তবেই তাদের কাজ হয়ে যাবে। মূল কথা হল চীনকে বসে আনা এবং তাদের নিয়ন্ত্রণ করা, ধ্বংস করা নয়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি বিশ্বের একটি বড় শক্তিতে পরিণত হতে চান তবে আপনাকে কার্যকরভাবে বাণিজ্য বা ব্যবসা করতে হবে। রাশিয়ার উত্তর দক্ষিণ করিডর নামে একটি পথ আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি ইরানের ভেতর দিয়ে গেছে। রাশিয়ার এই করিডরের জন্য ইরান খুবই গুরুত্বপূর্ণ, আর ঠিক এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করছে এবং তারা কখনোই ইরানকে আক্রমণ করা থামাবে না, কারণ ইরান যদি শান্তিতে থাকে তবে রাশিয়া পুরো বিশ্বের সাথে সহজে বাণিজ্য করতে পারবে। কিন্তু ইরান যদি ধ্বংস হয়ে যায় বা সেখানে যুদ্ধ লেগেই থাকে তবে এই পুরো অঞ্চলটি রাশিয়া এবং চীন উভয়ের জন্যই বন্ধ হয়ে যাবে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে একটি প্রকল্প আছে এবং ম্যাপে দেখলেই বুঝবেন এই প্রকল্পের কেন্দ্রবিন্দু হল ইরান। চীন যদি আফ্রিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যে পৌঁছাতে চায় তবে তাকে ইরানের ভেতর দিয়েই যেতে হবে, অন্যথায় তাকে সমুদ্রপথ অর্থাৎ মালাক্কা প্রণালী ব্যবহার করতে হবে। কিন্তু আমি আগেই বলেছি, আমেরিকার পরবর্তী পদক্ষেপ হল চীনের বাণিজ্যের জন্য এই মালাক্কা প্রণালীও বন্ধ করে দেওয়া। তখন আপনি কোথায় যাবেন? তখন হয়তো আপনাকে পশ্চিম গোলার্ধে যেতে হবে, কিন্তু সেটা তো আমেরিকার এলাকা। আপনারা ভাবতে পারেন এই বাণিজ্যের অনেকটা তো মধ্যপ্রাচ্য থেকে আসে, কিন্তু দেখুন মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ চলছে, ফলে সেখান থেকে তেল বা এলএনজি পাওয়ার সুযোগ কমে যাচ্ছে। আপনি হয়তো অ্যাঙ্গোলার কাছে যেতে পারেন, কিন্তু আমেরিকা সম্প্রতি ভারত মহাসাগরে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে, অর্থাৎ আপনার সেই পথটিও বন্ধ। তাই আপনি যদি চীন হন তবে হ্যাঁ, আপনি রাশিয়ার ওপর নির্ভর করতে পারেন, কিন্তু দেখুন রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ কতটা কম। আপনি এই বাণিজ্য বাড়াতে পারেন, কিন্তু তাতে 10 থেকে 20 বছর সময় লাগবে। তাহলে আগামী 10 বছর আপনি কি করবেন? আপনার জনগণের খাবারের প্রয়োজন, আপনার কলকারখানা চালানোর জন্য জ্বালানি প্রয়োজন। তাই আগামী 10 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করা ছাড়া চীনের কোনো উপায় নেই। ট্রাম্প যখন শক্তির অবস্থান থেকে আলোচনার কথা বলেন তিনি আসলে এটাই বোঝান, কারণ তখন আপনি শর্ত নির্ধারণ করতে পারবেন এবং চীনকে আপনার দেয়া শর্ত মেনে নিতে বাধ্য করতে পারবেন। আর সত্যি বলতে কি, আপনি যদি এই মানচিত্রটার দিকে তাকান তাহলে দেখবেন এখানে চীনের আসলে করার তেমন কিছুই নেই। মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলছে, আবার রাশিয়ার সাথেও যুদ্ধ চলছে, যা রাশিয়ার শক্তির একটা বড় অংশ শুষে নিচ্ছে। ফলে রাশিয়ার কাছে চীনকে দেওয়ার মতো তেমন বাড়তি সম্পদ নেই, কিন্তু আমেরিকার আছে, বিশেষ করে পশ্চিমা গোলার্ধের আছে, কারণ পশ্চিমা গোলার্ধ এখন শান্তিতে আছে। যতক্ষণ এই পশ্চিমা গোলার্ধ একটা দুর্গের মতো অজেয় থাকবে, মানে কেউ সেখানে আক্রমণ করতে পারবে না, ততক্ষণ তারা এই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে সম্পদ সরবরাহ করে যেতে পারবে। বন্ধুরা, আসল যুদ্ধটা ঠিক এই জায়গাতেই। সারা বিশ্বে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে যাতে আমেরিকা তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারে। আর এই সাম্রাজ্য টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হল বিশ্ব বাণিজ্যের উপর নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখা। ধারণাটা হল ভবিষ্যতে আমেরিকা পুরো পৃথিবীকে জ্বালানি, সম্পদ, অস্ত্র এবং অর্থায়ন দেবে, অর্থাৎ তাদের জিনিস কেনার জন্য তারা আপনাকে টাকাও ধার দেবে। আর সেই টাকাটা কি? ওটা হলো ইউএস ডলার। 1950-এর দশকে মার্শাল প্ল্যান নামে ঠিক এই জিনিসটাই দারুণভাবে কাজ করেছিল। একই আইডিয়া, আমেরিকা পণ্য তৈরি করত আর ইউরোপকে সেই পণ্য কেনার জন্য টাকা ধার দিত। এখানেও একই কৌশল। ভবিষ্যতে পৃথিবী যুদ্ধবিধ্বস্ত থাকবে, মানুষ গরিব হবে, কিন্তু তাতে সমস্যা নেই, কারণ আমেরিকা তাদের থেকে জ্বালানি, সম্পদ আর অস্ত্র কেনার জন্য টাকা ধার দেবে। এতে আমেরিকার ফ্যাক্টরিগুলো সচল হবে, আর এভাবেই মেক আমেরিকা গ্রেট এগেইন সফল হবে। তবে এই পরিকল্পনা পুরোপুরি কাজে লাগাতে আমেরিকার 3টি জিনিস প্রয়োজন।
প্রথমত, একটি ন্যাশনাল ড্রাফট বা বাধ্যতামূলক সামরিক সেবা চালু করা। বুঝতে পারছেন তো? কারণ আমেরিকার মূল স্বার্থ রক্ষা করার জন্য আপনার সৈন্য লাগবে। যে দেশই আপনার অবাধ্য হবে তাকে গিয়ে আক্রমণ করতে হবে। মূল লক্ষ্য হল রাশিয়া আর ইউরোপ যেন সারাক্ষণ একে অপরের সাথে লড়তে থাকে, চীন আর জাপান যেন সারাক্ষণ মারামারি করে, আর ইরান যেন সারাক্ষণ জিসিসি এবং ইসরায়েলের সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকে। এভাবে দুনিয়ার প্রধান 3টি জায়গায় যুদ্ধ জিয়ে রাখতে হবে। আর যদি কোনো দেশ শান্তিতে থাকে তবে সেখানে সংঘাত তৈরি করতে হবে, হয়তো আফ্রিকায়। আবার পশ্চিমা গোলার্ধকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই যারা কথা শুনবে না তাদের দখল করার জন্য সৈন্য লাগবে। এজন্যই প্রথম প্রয়োজন হল ন্যাশনাল ড্রাফট। দ্বিতীয়ত যেটা দরকার তা হল কন্টিনিউটি অফ এজেন্ডা বা পরিকল্পনার ধারাবাহিকতা। এর মানে কি? মানে হল এখন যে পরিকল্পনাটা শুরু হয়েছে তা যেন মাঝপথে থমকে না যায়। ধরুন 2028 সালে ডেমোক্র্যাটরা জিতে গেল, তাহলে তো সব ভণ্ডুল হয়ে যাবে। তাই ট্রাম্পের একটা থার্ড টার্ম বা তৃতীয় মেয়াদের দরকার, কারণ একমাত্র তিনিই এই পরিকল্পনা বাস্তবায়ন করে আমেরিকাকে আবার মহান করতে পারবেন। আর তৃতীয় যে জিনিসটি দরকার তা হলো একটি এআই সার্ভেইলেন্স স্টেট, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি পুলিশি রাষ্ট্র। কেন? কারণ এই পরিকল্পনা তখনই সফল হবে যদি আমেরিকানরা নিজেরা এর বিরুদ্ধে বিদ্রোহ না করে, যেমনটা তারা ভিয়েতনাম যুদ্ধের সময় করেছিল। যদি বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিয়োগ শুরু হয় বা ট্রাম্প তৃতীয় মেয়াদের জন্য যান, তবে অনেক আমেরিকান রাস্তায় নেমে প্রতিবাদ করবে, বিদ্রোহ করবে। সেটা হতে দেওয়া যাবে না, কারণ তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাই এই মানুষগুলোকে নিয়ন্ত্রণে রাখতে এবং তাদের সঠিক পথ দেখানোর জন্য একটি এআই নজরদারি ব্যবস্থার প্রয়োজন। আইস নিয়ে কথা বলা যাক, ঠিক আছে? আইস। মানুষ মনে করে আইসকে আমেরিকার রাস্তায় নামানো হয়েছে শুধু অবৈধ অভিবাসীদের ধরার জন্য। কিন্তু সমস্যা হলো এর জন্য তো আসলে আইসের কোনো দরকার নেই, স্রেফ স্থানীয় প্রশাসনের সহযোগিতা থাকলেই হয়। আইস আসলে যেটা করছে তা হলো একটা পুলিশ স্টেট বা পুলিশি রাষ্ট্র তৈরির পরিবেশ তৈরি করছে। আমেরিকার বড় বড় শহরগুলোর রাস্তায় সশস্ত্র সৈন্যরা টহল দিচ্ছে। এই ব্যাপারটাকেই তারা একটা স্বাভাবিক বা সাধারণ ঘটনায় পরিণত করছে। আর কেন আমরা এটা সন্দেহ করছি? তাদের বাজেটের দিকে একবার তাকিয়ে দেখুন ভাই। আগে তাদের বাজেট মোটামুটি স্থিতিশীল ছিল, আর হুট করেই সেটা $19 বিলিয়ন গিয়ে ঠেকল। এটা বিশাল অঙ্কের টাকা। এটা অনেকটা ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব এক নতুন জাতীয় পুলিশ বাহিনীর মতো, যারা শুধু তার আদেশই মানবে। সহজ কথায়, নিজের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করার জন্য এটা ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত পুলিশ বাহিনী। আরেকটা বিষয় হলো ডেটা সেন্টার। আমি জানি আপনাদের মধ্যে অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বড় ভক্ত, কিন্তু এআই দিয়ে তো আসলে খুব একটা টাকা আয় করা যায় না, তাই না? চ্যাট জিপিটি দিয়ে আপনি টাকা বানাতে পারবেন না। ডিজিটাল গার্লফ্রেন্ড বা ডিজিটাল পোষা প্রাণী দিয়েও টাকা আসবে না। তাহলে আমেরিকা কেন সারা বিশ্বে এত এত ডেটা সেন্টার বানাচ্ছে? আসলে ট্রাম্পের অধীনে ফেডারাল সরকারের অপারেশন টার্গেট নামে একটা পরিকল্পনা আছে, যেখানে তারা আমেরিকার আশেপাশে ডেটা সেন্টার তৈরির জন্য $500 বিলিয়ন বিনিয়োগ করবে। এখন কথা হলো, আপনি তখনই এত ডেটা সেন্টার বানাতে চাইবেন যখন আপনি একটি এআই নজরদারি রাষ্ট্র তৈরি করতে চাইবেন, যেখানে প্রত্যেকের ডিজিটাল আইডি থাকবে, ডিজিটাল কারেন্সি বা মুদ্রা থাকবে, এবং ট্রাম্পের বিরুদ্ধে যাতে কেউ বিদ্রোহ করতে না পারে সেজন্য সবার উপর নজরদারি করা হবে। এটাই হলো আসল পরিকল্পনা। আপনারা হয়তো এটা শুনে ভাবছেন, হাই খোদা, আমেরিকার কপালে তো দুঃখ আছে, অথবা ডোনাল্ড ট্রাম্প সারা জীবনের জন্য রাজা হয়ে যাবেন, আমাদের আর। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই যে সাম্রাজ্য বিস্তারের ধারণা, এটা কিন্তু নতুন কিছু নয়। অনেক আগে থেকেই সাম্রাজ্যগুলো এই কাজ করে আসছে, কিন্তু কোনোটি খুব একটা সফল হয়নি। তো মূল বিষয়টা সংক্ষেপে বললে দাঁড়ায়, তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে গ্রেটার নর্থ আমেরিকা বা যেটাকে তারা টেকনেট বলছে সেটা তৈরি হবে। এটা হবে একটা দুর্গের মতো, যেখানে আপনার কাছে থাকবে অফুরন্ত সম্পদ, অঢেল জনবল, আর আপনি সারা বিশ্বের কাছে অস্ত্র, সম্পদ এবং অর্থায়ন বিক্রি করবেন। আর আপনি চাইবেন বিশ্বে যেন সব সময় যুদ্ধ লেগেই থাকে। যেমন এখানে চীন আর জাপানের মধ্যে যুদ্ধ, ওখানে ইরান, ইসরায়েল আর জিসিসির মধ্যে সংঘাত, আবার অন্য পাশে ইউরোপ আর রাশিয়ার মধ্যে লড়াই। মূলত আপনি চাইবেন সারা বিশ্ব যেন সব সময় যুদ্ধের মধ্যে থাকে, যাতে আপনি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমেরিকাকে শুধু গুরুত্বপূর্ণ কিছু চোখ পয়েন্ট বা কৌশলগত সরু জলপথ নিয়ন্ত্রণ করতে হবে, যেমন মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী, জিব্রাল্টার কিংবা পানামা। কেন?
কারণ আপনি যখন এই পথগুলো নিয়ন্ত্রণ করবেন তখন আপনিই ঠিক করবেন কোন দেশ কতটুকু সম্পদ পাবে। যদি কোনো দেশ বেশি শক্তিশালী হয়ে যায় আপনি তাদের সম্পদ কমিয়ে দেবেন, আর কোনো দেশ দুর্বল হয়ে পড়লে তাদের বেশি দেবেন। এর ফলে আপনি প্রতিটি অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে পারবেন। শুনতে তো দারুণ এক পরিকল্পনা মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা কাজে আসবে না। কেন? কারণ জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। আপনি যখন একটা সাম্রাজ্য হিসেবে অন্য দেশগুলোর ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেবেন তখন সেই দেশগুলো সেটা ভালো চোখে দেখবে না। জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপের মানুষ যখন বুঝতে পারবে যে তাদের ব্যবহার করা হচ্ছে তখন তারা ক্ষেপে যাবে। একসময় তারা বলবে, ধুর ছাই, আমরা স্বাধীন থাকতে চাই, আমরা শান্তি চাই। তখন তারা এই সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তারা সবাই মিলে একজোট হয়ে আমেরিকাকে বিশ্ব থেকে একঘরে করে দেবে বা সরিয়ে দেবে। আপনি সরাসরি আমেরিকাকে আক্রমণ করতে পারবেন না, কিন্তু আমেরিকা হয়তো বলতে পারে, তোমাদের যা খুশি করো, পুরো পশ্চিম গোলার্ধ আমাদের দখলে, আমাদের অঢেল সম্পদ আছে, আমরা ইচ্ছামতো অস্ত্র বানাতে পারি, তোমরা আমাদের কিচ্ছু করতে পারবে না, উল্টো আমরাই তোমাদের আক্রমণ করব। তারা সেটা করতে পারলেও একটা বড় সমস্যা আছে, সেটা হলো বিভেদ আর দুর্নীতি। পতনের মুখে থাকা যে কোনো সাম্রাজ্য সবসময় দুর্নীতি আর বিভেদে ভোগে। দুর্নীতি মানে হলো, হ্যাঁ, আপনি অস্ত্র বানানোর জন্য $1.5 ট্রিলিয়ন বরাদ্দ করেছেন ঠিকই, কিন্তু দেখবেন তার বেশিরভাগ টাকাই মানুষ চুরি করে ফেলেছে। আমেরিকা এখন বেশ বিপদে আছে, কারণ এটা এখন খুবই দুর্নীতিগ্রস্ত একটা জায়গা। আর বিভেদ মানে হলো ডেমোক্র্যাট আর রিপাবলিকানরা সারাক্ষণ মারামারি করছে, যেটাকে আমরা রাজনৈতিক মেরুকরণ বলি। তাই এমনও হতে পারে যে আমেরিকা যখন বাইরের দেশে যুদ্ধ করতে যাবে তখন তাদের দেশের ভেতরেই গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তাছাড়া আমেরিকা যখন ক্যানাডা, গ্রিনল্যান্ড, মেক্সিকো, কিউবা, কলম্বিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া কিংবা হন্ডুরাসের মতো পুরো উত্তর আমেরিকা দখল করে নেবে তখন ওই দেশের মানুষরা তো আর খুশি মনে বসে থাকবে না। ফলে সেখানেও বিদ্রোহ বা সশস্ত্র সংগ্রাম শুরু হবে। ঠিক আছে, এই 3টি সমস্যা, জাতীয়তাবাদ, দুর্নীতি এবং বিভাজন, এর মানে হল আমেরিকা যখন এই পরিকল্পনাটি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে তখন এটি হিতে বিপরীত হবে। এটি আমেরিকার সাম্রাজ্যের পতনকে আরও ত্বরান্বিত করবে। বুঝতে পারছেন? এখন আপনারা নিজেদের প্রশ্ন করতে পারেন, ইতিহাসে যেহেতু আমরা জানি যে সব সাম্রাজ্যেরই পতন ঘটে, তাহলে তারা কেন এমনটা করে? এর উত্তর হল, কারণ এটি তাদের জন্য সাময়িক বা স্বল্পমেয়াদী সুবিধা বয়ে আনে। এটি এমন একটি স্বল্পমেয়াদী সমাধান যা দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করে। কিন্তু সুদূর ভবিষ্যতের চিন্তা কে করে? আপাতত বর্তমানের সুবিধাটুকু উপভোগ করা যাক, ঠিক তো? ব্যাপারটা কি বোঝা গেল? স্বল্পমেয়াদে হয়তো মনে হবে আমেরিকা জিতছে, কিন্তু দীর্ঘমেয়াদে দুর্নীতি, বিভাজন এবং জাতীয়তাবাদের কারণে আমেরিকা পশ্চিম গোলার্ধে ফিরে যেতে বাধ্য হবে এবং তার সাম্রাজ্য হারাবে। আর হ্যাঁ, আমেরিকা ইরানের যুদ্ধে হারবে এবং সেখান থেকে পিছু হটতে বাধ্য হবে, কিন্তু আসলে তাদের যুদ্ধ জেতার দরকারও নেই। ইরানকে পুরোপুরি পরাজিত করা তাদের মূল লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হল ইরানকে প্রতিনিয়ত একটি বিশৃঙ্খলা এবং যুদ্ধের মধ্যে রাখা। বুঝতে পারছেন? কারণ আসল উদ্দেশ্য হল চোক পয়েন্ট বা গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিয়ন্ত্রণ করা। এগুলোই হল চাবিকাঠি। এটি আমেরিকাকে রক্ষা করতে হবে। ইউরোপ, রাশিয়া, চীন, জাপান বা ইরানে কি ঘটছে তা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমেরিকা যা চায় তা হল এই জায়গাগুলোতে যতটা সম্ভব বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাতে তারা সম্পদ, অর্থায়ন এবং অস্ত্রের জন্য আমেরিকার উপর নির্ভর করে। আমেরিকা ইরানের যুদ্ধে হারল কি না তাতে তাদের আর কিছু যায় আসে বা, ওটা মূল বিষয় নয়। মূল বিষয় হল এই কৌশলগত নৌপথগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা, যাতে পুরো বিশ্বকে টিকে থাকার জন্য আমেরিকার সম্পদের ওপর নির্ভর করতে হয়। বুঝতে পারছেন? আমেরিকা যা করছে তা দিনের আলোর মতো স্পষ্ট। এটি খুবই পরিষ্কার একটা বিষয়, মানুষ এটা খুব সহজেই বুঝতে পারছে। কিন্তু এখানে আসলে করার কিছু নেই, কারণ আমেরিকার এমন এক শক্তিশালী নৌবাহিনী আছে যা পুরো মহাসাগর নিয়ন্ত্রণ করে। তাহলে প্রশ্ন হল, দীর্ঘমেয়াদে কি ঘটবে? দীর্ঘমেয়াদে যা ঘটবে তা হল রাশিয়া এই চোক পয়েন্টগুলোতে আমেরিকাকে চ্যালেঞ্জ করবে। কিউবার দিকে তাকালে দেখবেন এটা এখনই ঘটছে। কিউবা এখানে, আমরা পরের ক্লাসে এটি নিয়ে আলোচনা করব। তবে কিউবা এখন অবরোধের মধ্যে আছে এবং তারা রাশিয়ার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। রাশিয়া মূলত আমেরিকার নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার জন্য নিজের নৌবাহিনী গড়ে তুলছে। রাশিয়া হয়তো আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জিততে পারবে না, কিন্তু তারা আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে একটি ক্ষয়িষ্ণু যুদ্ধ চালিয়ে যেতে পারে, যা আমেরিকার খরচ অনেক বাড়িয়ে দেবে। এটি হল 1 নম্বর পয়েন্ট।
2 নম্বর হল আমেরিকা যদি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আঘাত হেনে বিশ্বকে তাদের ওপর আরও নির্ভরশীল করতে চায়, তবে রাশিয়াও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে, যাতে বিশ্ব রাশিয়ার ওপর নির্ভরশীল হয়। সুতরাং যা হতে যাচ্ছে তা হল রাশিয়া এবং আমেরিকা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শেষ পর্যন্ত বিশ্বের বেশিরভাগ দেশই রাশিয়ার পক্ষ নেবে, যাতে আমেরিকার মতো বুলিকে মোকাবিলা করে ভারসাম্য বজায় রাখা যায়। আর এই মুহূর্তে স্বল্পমেয়াদে চীনের কাছে রাশিয়া এবং আমেরিকা উভয়ের সাথেই কাজ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ চীন এখনও কারো সাথে সরাসরি টক্কর দেওয়ার মতো শক্তিশালী হয়ে ওঠেনি। ব্যাপারটা কি পরিষ্কার?